একটা মেয়েকে বাড়ি থেকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে গেল এটা কারো মাথায় ধরছে না। তাও আবার কিডন্যাপার আর কেউ না, সেও একটা মেয়ে। ছেলে হলেও মানা যেত। নীলার রুমে গিয়ে নীলার ফোনটা হাতে তুলে নিল নিবিড়। দেখে নীলার ফোনে লাস্ট কলটা এসেছিল 6:15 PM, মানে সন্ধ্যার সময়। নাম্বারটা আননোন হলেও তাদের মাঝে কথা হয়েছিল। ফোনটা হাতে নিয়ে রাজ ও রুশানের পাশে গিয়ে বসে নিবিড়। বিষণ্ণ মনে বসে আছে ফ্লোরের দিকে চেয়ে। পাশে তুষার তাদের মাঝে কথা বলছে। নীরাকে তো বলে দিলাম নিবিড় তাকে বিয়ে করবে, বলেছি এই জন্য যেন সে নীলার কোনো ক্ষতি না করে, কিন্তু শেষে কি হবে? পাশ থেকে রাজ বলে নীলার ফোনও ঘরে রেখে গেছে, সাথে থাকলে নাম্বার ট্র্যাক করে বের করে নেওয়া যেত। এখন যাই হোক, দেখা যাবে। নাম্বার ট্র্যাক করার কথা শুনলে তাদের দিকে তাকায় নিবিড়। নীলার ফোনের স্ক্রিন অন করে বলে 6টার পর নীলার ফোনে একটা কল এসেছিল, কথা হয়েছে তাদের, এরপর আর কোনো কল নেই। তুষার বলে তো এটা দিয়ে কি হবে? পাশ থেকে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় রুশান বলে ব্যাপারটা এমনও হতে পারে যে নীলাকে ফোন করে কিছু বলে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়েছে, নয়তো বাড়ির ভেতর থেকে তো আর এতগুলো মানুষের সামনে দিয়ে নিয়ে যাওয়া সহজ কথা না। ফরিদানটি বলে হতে পারে নাম্বারটা সেই কিডন্যাপারের। রুশান আবার বলে যদি প্রফেশনাল কিডন্যাপার হয় তাহলে এমন বোকামি করতে যাবে না, তবুও একবার ট্রাই করাটা ভালো হবে। নাম্বারটা ট্র্যাক করলে দেখে বেশি দূরে না, এখান থেকে 9 কিলোমিটার দূরেই আছে লোকটা। তুষার, নিবিড় ও নিলয় বেরিয়ে যায় জায়গাটার উদ্দেশ্যে। রুশান, ফরিদানটি ও নীলার বাবাকে নিয়ে বাসায় রইল রাজ। জায়গাটায় যাচ্ছে তারা সন্দেহজনক ভাবে। নীলাকে ওখানে পাওয়া যাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। ঘড়ির কাঁটা তখন রাত 3টা। জায়গাটায় পৌঁছে দেখে একটা বাড়ি, তার দোতলায় লাইট জ্বলছে। বাড়ির সামনে কয়েকটা নারিকেল গাছ আছে। তুষার বাড়িটার দিকে চেয়ে বলে লোকেশন অনুযায়ী তো এই বাড়িটাই। নীলয় পকেটে হাত গুজে বলে হুট করে ঢুকে যাওয়ার আগে জানতে হবে নীলা এখানে আছে কি নেই। তুষার অবাক ভঙ্গিতে কিভাবে জানবো এটা জিজ্ঞেস করলে নিলয় বলে দোতলায় লাইট জ্বলতে দেখেছিস? মাঝে মাঝে রুমে কেউ হাঁটাহাঁটি করার ছায়াও দেখা যাচ্ছে, হয়তো নীলাকে ওখানে রেখেছে, নয়তো অন্য কোনো কিছু হচ্ছে ওখানে। তুষার আবার বলে কিভাবে দেখবো কি হচ্ছে? নিলয় এক নজরে নারকেল গাছটার দিকে চেয়ে বলে যেহেতু নিবিড়ের কাছে এসেছি সেহেতু নিবিড় ছটপট নারকেল গাছে উঠে জানালা দিয়ে দেখতে হবে। কিরে নিবিড়, গাছে উঠতে পারিস? তুষার আবার বলে বেচারা এমনিতেও অনেক টেনশনে আছে, গাছে আমি উঠছি। ছোটবেলায় গ্রামে থাকতে কতদিন ন্যাংটা হয়ে গাছের উপর উঠে পুকুরে লাফ দিয়েছি তার হিসাব নেই। তোরা শুধু লক্ষ্য রাখবি কেউ চোর চোর বলে মারতে আসে কিনা। কিছুক্ষণ পর গাছ থেকে নেমে জুতা পায়ে দিয়ে তুষার হাঁপাতে হাঁপাতে বলে রুমের ভেতর কাউকে বেঁধে রেখে দুজন রুমে হাঁটাহাঁটি করছে। থাই গ্লাসের কারণে পরিষ্কার দেখতে পাইনি। নীলয় আর কিছু না বলে বাড়ির ভেতরে ঢুকে গেল। দরজায় কয়েকবার টোকা দিলে একজন এসে দরজা খুলে তাদের তিনজনকে দেখে বলে ওঠে কারা আপনারা, এখানে কি চাই? নীলয় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে বলে তুই যে বলদ তা তোর চেহারাতেই লেখা আছে, নয়তো কেউ কিডন্যাপিং এর সময় ব্যবহৃত ফোন সাথে রাখে না, আর চালাক হলে আমাদের এমনিতেই চিনতে পারতি। বলেই রুমের দরজা বন্ধ করে দিল নিলয়। নিবিড় গিয়ে নীলার হাতের বাঁধন খুললে নিলয় হাত বাড়ায় দড়িগুলো তাকে দেওয়ার জন্য। নিবিড় চুপচাপ দড়িগুলো নিলয়ের হাতে দিলে নিলয় সেগুলো ভাঁজ করে ছোট্ট একটা বেল্টের মতো বানায়। তুষারকে বলে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে, কেউ যেন বের হতে না পারে। আর নিবিড় ও নীলাকে ব্যালকনিতে পাঠিয়ে ওই দরজাটাও বন্ধ করে দেয় নিলয়। দড়িগুলো শক্ত করে ধরে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে চুপচাপ ফ্লোরে বস, আর আমি যা যা বলবো সব করবি। দুটা ছেলের মাঝে একজন রেগে উঠে বলে অনেকক্ষণ ধরে দেখছি তোর হিরোগিরি, বেশি হিরোগিরি দেখাতে আসবি তো? আর কিছু বলার আগেই নিলয় দড়িগুলো দিয়ে বেধরম পেটাতে থাকে ছেলে দুটোকে। তুষার দরজা ধরে দাঁড়িয়ে আছে যেন ছেলেগুলো রুম থেকে বের হয়ে না আসতে পারে। আর নিবিড়, নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে জানালা দিয়ে চেয়ে আছে নিলয়ের দরজা বন্ধ করে মারার দৃশ্যটা। ছেলে দুটোকে বেশ কিছুক্ষণ পেটানোর পর শান্ত হয়ে চেয়ার টেনে তাদের সামনে বসে নিলয়। ছেলে দুটো ক্লান্ত শরীরে নিলয়ের দিকে চেয়ে দুই হাত জোর করে বলে ভাই আমরা জীবনেও এমন কাজ করিনি। নীরা নামের একটা মেয়ে আমাদের টাকা দিয়ে বলেছে মেয়েটাকে তুলে এনে শুধু আটকে রাখতে, আমরা শুধু তাই করেছি। নিলয় শান্ত হয়ে বলে এখন আমি যা যা বলবো চুপচাপ তাই করবি। তুষার দরজা খুলে দিলে নিবিড় ও নীলাও ব্যালকনি থেকে রুমের ভেতরে আসে। নীলা ছেলে দুটোর সাথে কথা বলছে। নিবিড় অবাক চোখে তুষারের দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে ভাই নীলার কাছে মাঝে মাঝে এত সাহস আসে কোথায় থেকে? এমনিতে তো ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। তুষার কিছুটা ভেবে নিবিড়ের দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে আমার মনে হয় নীলয়ের উপর মাঝে মাঝে জিন আছর করে। তুমি চাওটা কি? কোনো ছেলেই অন্যের বাচ্চাকে নিজের বলে মেনে নিবে না। নিবিড় তোমাকে ভালোবাসলেও তা ভিন্ন কথা ছিল, কিন্তু যেখানে ভালোবাসাই নেই সেখানে অন্যের বাচ্চা সহ তোমায় মেনে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। নীরাকে সামনে বসিয়ে রেখে খুব শান্তভাবে কথাটা বলে রাজ। নীরা কিছুক্ষণ চুপ থেকে বলে তো আমি কি করব বলেন? আমার আর কি করার আছে? আমি প্রেগনেন্ট জানার পর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আজ অব্দি একবারও খোঁজ খবর নেয়নি তারা। রাজ আবার বলে একটা মেয়ে কোন পর্যায়ে চলে গেলে তার ফ্যামিলি তার সাথে এমন করে সেটা কি কখনো ভেবে দেখেছো? নীরা আবার কিছুক্ষণ চুপ থেকে বলে
আমার ভেতরেও আরেকটা জীবন বেড়ে উঠেছে, যার কারণে এমনটা হয়েছে। সে নিজেই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আমার প্রথম বেবিটাকে পৃথিবীর আলো দেখাতে চাই, তার জন্য আমার লাইফে কারো সাপোর্ট প্রয়োজন, কিন্তু আমার পাশে কেউ নেই। রাজ আবার বলে, তোমার জায়গায় তুমি সঠিক হলেও সময়টা ভুল ছিল। দোষটা কারো নয়, তোমারই। তুমি তার প্রয়োজন ছিলে, প্রিয়জন নয়। প্রয়োজন শেষ, তোমাকেও আর দরকার নেই। বিয়ের আগেই তুমি মোহে পড়ে যেমনটা করে এখন পস্তাচ্ছ, তাকে আর কিছুটা সময় অপেক্ষা করে দুজন বিয়ে করে তারপর যাই হোক, তখন কি সে তোমায় ছেড়ে যেত? আর ছেড়ে গেলেও তোমার ফ্যামিলির সাপোর্ট তুমি পেতে। ফ্যামিলি কখনো তোমার খারাপ চাইবে না। প্রয়োজন আর প্রিয়জনের পার্থক্য বুঝেই জীবনসঙ্গী বেছে নিতে হয়। নীরা এবার নিচের দিকে তাকিয়ে কেঁদে উঠে বলে, আমার বাচ্চার দায়িত্ব কে নিবে? কোথায় যাব আমি? রাজ কিছুটা নীরব থেকে বলে, ওই ছেলের নাম্বার বা অ্যাড্রেস আছে তোমার কাছে? নীলা তৎক্ষণাৎ ফোন নাম্বার বের করে ও অ্যাড্রেস দিল রাজের কাছে। রাজ তা নিয়ে বলে, ওই ছেলের ব্যাপারে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব করব। ছুঁড়ে ফেলে দেওয়া দূরে থাক, বাপ ডেকে বিয়ে করবে তোমাকে। এরপর তোমাদের পার্সোনাল লাইফে ভালো হলে তো ভালো, আর খারাপ হলেও তোমার দোষের কারণই হবে। মনে রেখো, কিছু ভুল শুধরানোর মতো না, তবে ভুলগুলো করার আগে ভেবে চিন্তে করলে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাজ, তুষার, নিবিড় ও নীলা। নীরাকেও নিয়ে যাচ্ছে সাথে। আর যাই হোক, মেয়েটা ভুল করে এখন বিপদে পড়েছে। মানুষ হিসেবে হলেও সাহায্য করাটা জরুরি। সকালে তুষারের ফোন পেয়ে এখানে এসেছিল রাজ। তার আগে নির্জনে জরুরি ফোন পেয়ে কাজের বায়না দিয়ে চলে গেল নিলয়। রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে তারা। নীলার হাতটা শক্ত করে ধরে আছে নিবিড়, যেন ছাড়লেই হারিয়ে যাবে। তুষার তাদের হাত দুটোর দিকে চেয়ে একটা মুচকে হাসি দিল। কখনো কখনো খুশি থাকার জন্য নিজের লাভের প্রয়োজন হয় না। প্রিয় মানুষগুলো হ্যাপি আছে, এটা দেখলেই মনের ভেতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। কিছুক্ষণ পর তুষার একটা গাড়ি ডেকে নিয়ে আসলে তাতে সবাই উঠে গেল। নীলাকে গাড়ির ভেতর বসিয়ে নিবিড় উঠতে যাবে, এমন সময় একটা রিকশায় থাকা মেয়ের উপর নজর পড়ে তার। মেয়েটা তাহলে এই এলাকায় থাকে? কিছুক্ষণের জন্য দৃষ্টি থমক হয়ে যায় নিবিড়ের। এক হাত বাড়িয়ে আচমকাই ডেকে ওঠে ফারিহা বলে। এত খোঁজাখুঁজির পর হুট করে আজ ফারিহাকে দেখে স্থির দৃষ্টিতে চেয়ে রইল নিবিড়। ফারিহা বলে ডাক দিলেও সেই ধ্বনি ফারিহার কান অব্দিও স্পর্শ করতে সক্ষম হয়নি। নিবিড় এতক্ষণ তাকিয়ে থাকা মুহূর্তটায় রিকশা অনেক দূরে চলে গিয়েছে। গাড়ির ভেতর থেকে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে তুষার, ফারিহা আবার কে? কিন্তু নিবিড় তুষারের কথায় কোনো উত্তর না দিয়ে বলে, 5 মিনিট দাঁড়া, আমি একটু আসছি। বলেই দৌড়ে রিকশাটার দিকে ছুটল নিবিড়। কিছুক্ষণের মাঝে রিকশার কাছে পৌঁছে যায় সে। রিকশার সামনে দাঁড়িয়ে রিকশা থামিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। নিবিড়কে দেখে চিনতে পারলো ফারিহা, তাই এমন আচরণে কোনো রিয়েক্ট করেনি সে। এতক্ষণ দৌড়ে নিবিড়কে হাঁপাতে দেখে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে নিবিড়ের দিকে বাড়িয়ে দিলে কিছু পানি পান করে স্বাভাবিক হয় নিবিড়। ফারিহা বোতলটা নিয়ে বলে, আর ইউ ওকে? নিবিড় অস্থিরতার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তোমার বাসা কি এখানে? ফারিহা বলে, এই তো কাছেই। সেদিন তো মা বলেছিল আপনাকে বাসায় নিয়ে আসতে, কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? নিবিড় এবার কিছুটা স্বাভাবিক হয়ে বলে, ওসব অনেক কাহিনী, পরে বলবো, এখন তোমার অ্যাড্রেসটা দাও। মা বলেছিল ছেলেটাকে আবার খুঁজে পেলে বাসায় নিয়ে যেতে। এরপর ফারিহা নিজেও অনেক খুঁজেছে তাকে, তাই অ্যাড্রেস না দিয়ে বলে, অ্যাড্রেস দেওয়ার দরকার কি, আমার সাথেই চলুন। আমিও কোচিং শেষ করে বাসার দিকেই যাচ্ছি। কোচিং এর কথা শুনে নিবিড় বলে, কোন ক্লাসে পড়ো? ফারিহা বলে, ইন্টারে। এবার পরীক্ষা দিয়েছো? ফারিহা বলে, না, সামনের বার দিব। নিবিড় আর কিছু জানতে চাইল না, সব পরেও জানা যাবে। ওদিকে রাজ, তুষার এরাও অপেক্ষা করছে, তাই তারা নিয়ে বলে, এখন একটা ঝামেলায় পড়েছি, তাই তোমার সাথে যেতে পারছি না। অ্যাড্রেসটা দাও তাড়াতাড়ি, বিকেলের দিকে আসবো আবার, তোমার আম্মুকে বলে দিও। ফারিহা অ্যাড্রেস দিলে এর মাঝে তুষারও এসে দাঁড়ায় তার পাশে। একবার ফারিহার দিকে আরেকবার নিবিড়ের দিকে তাকাচ্ছে সে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে হতাশা ভঙ্গিতে বলে, নীলা ও নীরা দুজনই একসাথে গাড়ির মাঝে বসে আছে। তুষারের কথায় ফারিহা কিছু বুঝতে না পারলেও নিবিড় বুঝতে পেরে কিছুটা নিচু স্বরে বলে, ও আমার বোনের মতো, ফালতু বকবি না। তুষার এবার সিরিয়াস ভাব নিয়ে বলে, মেয়েটাকে? ফারিহা থেকে বিদায় নিয়ে তুষারকে নিয়ে হাঁটা ধরে নিবিড়। ফারিহা অবাক হয়ে চেয়ে রইল দুজনের কাণ্ডে। মনে টেনশন ঢুকে গেল তার। কাকে অ্যাড্রেস দিয়েছে? কোন বাটপারের খপ্পরে পড়তে যাচ্ছে না তো সে? অ্যাড্রেস দিল আর একদিন হুট করে দেখবে বাসার সবকিছু নিয়ে গায়েব। ফারিহার মনে এমন দুশ্চিন্তা জেগে উঠলেও আবার নিজেকে বুঝ দেয় যে না, ছেলেটাকে দেখে তো ভালোই মনে হয়। নিবিড় হাঁটতে হাঁটতে তুষার বলে, মেয়েটাকে সেটা পরে বলবো তোকে। তুষারও তার সাথে হাঁটতে হাঁটতে বলে, ভাই আমি বুঝতে পারছি না কি করছিস, এবার কোনো ঝামেলায় পড়লে কিন্তু আমি নিজেও গিয়ে তোর পিঠে কয়েকটা দিয়ে আসবো, মনে রাখিস। দুজন হাসতে হাসতে চলে গেল গাড়িটার সামনে। নীলা তখন সবার সামনে চুপ করে রইল। এসব মেয়ে সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো না তাকে। নীলা ও নীরাকে নিয়ে বাসায় প্রবেশ করলো তারা। নীলাকে দেখে ফরিদান্টি ও নীলার বাবার মন খুশিতে নেচে উঠলেও নীরাকে দেখে তাদের হাস্যোজ্জ্বল মুখে আধার নেমে আসে। ফরিদান্টি রেগে গেলে রাজ তাকে শান্ত করার চেষ্টা করে। নীলায় অনেক আগেই বাসায় চলে এসেছে, মুখটা গোমরা হয়ে আছে তার, যেন আজও খুব বড় একটা ক্ষতি হয়ে গেল। তবে তার এমন বিষণ্ণতা বাইরে প্রকাশ করছে না। নীরাকে দেখে রাজের দিকে চেয়ে বলে, তাকে কেন বাসায় নিয়ে এসেছো? রাজ নীরার অসহায়ত্বের কথা বললে নীলয় কিছুটা রাগী দৃষ্টিতে নীরার দিকে চেয়ে বলে, এদের তিনজনকেই সহজ সরল পেয়ে ইমোশনাল বানিয়ে আবার কোন কাহিনী সাজাতে এসেছো এখানে? নীলয়ের কথা শুনে এবার নীরার থেকে দৃষ্টি সরিয়ে সবাই নীলয়ের দিকে তাকালো, আর নীরা খুব অসহায় দৃষ্টিতে রাজের দিকে তাকালো।
যা দেখে নিলয় আবার বলে, তোমার এমন মায়া ভরা করুণ চাহনিতে ওদের মন গলানোর চেষ্টা করবে না। আমার দিকে তাকাও, তোমার মতো এমন মেয়েদের আমার ভালো করেই চেনা আছে, তাই আমার সামনে বেশি ইনোসেন্ট সাজার চেষ্টা করবে না। নিলয়ের মুখে এমন কঠোর কঠোর কথা শুনে সবাই হা করে চেয়ে আছে তার দিকে। এটা কি সত্যিই নিলয়? ফরিদান্টি সহ সবাই অবাক হলেও শুধু নিবিড়ের কানের কাছে গিয়ে তুষার ফিসফিসিয়ে বলে, হালার উপরে মনে হয় আবার জিন ভর করেছে। অনেক বছর ধরে একটা জিনিস প্যাকেটিং করে নিজের কাছে রেখে দিয়েছিল, সেটা একটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে রওনা দিল ফারিহার থেকে নেওয়া ঠিকানাটার উদ্দেশ্যে। নিবিড়কে এমন ব্যাগ নিয়ে কোথাও রওনা দিতে দেখলে বাকিরা জিজ্ঞেস করলে নিবিড় বলে, একটা জরুরি কাজে যাচ্ছি, শেষ হলে এসে সব বলবো। সবাই অল্পতেই বুঝে গেলেও তুষারের মনে ঘটকা লাগলো বিষয়টা। তার মতে নিবিড় নিশ্চয়ই আবার কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। কথায় আছে, আমি পাপকে ছাড়লেও পাপ আমাকে ছাড়ে না। বিষয়টা অনেকটাই এমন। এই নিবিড়ের সাথে থাকলে একদিন না একদিন হয়তো ভাগ্যটা খুলেই যাবে। তাই কোনো কথা ছাড়া তুষারও বললেও তার সাথে যাবে, নয়তো নিবিড়কে যেতে দিবে না সে। মনে মনে বিরক্ত হলো নিবিড়। এই বন্ধু জিনিসটাই এমন, কখনো উপকারী, কখনো মিষ্টি, কখনো হালকা ঝাল, আবার কখনো তিতার চাইতেও বিরক্তিকর। দিন শেষে আবার বিপদে তারাই পাশে থাকে। তুষারকেও নিয়ে যাওয়ায় একটা শর্ত দিল নিবিড়, ওখানে গিয়ে যেন আবার কোনো অঘটন না ঘটায়। ঠিকানা অনুযায়ী একটা বাড়িতে পৌঁছে গেল দুজন। রুশান ও রাজদের মতো এত বড় বাড়ি না, গেট পেরিয়ে ছোট্ট একটা জায়গার মাঝে একটা 3 তলা বাড়ি। নিচতলায় তারা থাকে আর উপরে 2 তলা ভাড়া দেওয়া। তুষার বাড়িটার দিকে একবার চেয়ে অবাক হয়ে বলে, এখানে আবার কোথায় আসলি? তুই না বললি তোর কোনো রিলেটিভ নেই? নিবিড় বাড়ির সামনে গিয়ে বলে, চুপচাপ থাকবি, কারণ অনেকেই বকবক পছন্দ করে না। তাছাড়া আমি নিজেও জানি না এই বাড়ির মানুষ কেমন। কেন জানি আজ খুব নার্ভাস ফিল হচ্ছে নিবিড়ের। মানে কোনো কারণ ছাড়াই যেন আজ হাত পা কাঁপছে তার। কেমন এক অদ্ভুত অনুভূতি। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বাজালে একটু পর দরজা খোলে ফারহা। নিবিড়কে সেদিন দেখলেও আজ মনে করতে না পেরে বলে, তোমরা কারা আর কাকে চাও? নিবিড় চুপ করে দাঁড়িয়ে রইলে পাশ থেকে তুষার একটা চিমটি কাটলে একটু কেঁপে উঠে স্বাভাবিক হয় নিবিড়। যা দেখে ফারিহা আবার বলে, কারা তোমরা? নিবিড় এবার কিছুটা নার্ভাস চেহারা নিয়ে বলে, জি জি আমি নিবিড়। এর মাঝে ফারিহা রুম থেকে বেরিয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। নিবিড়কে দেখে বলে, আরে মা, তোমাকে একটা ভাইয়ের কথা বলেছিলাম না? আবার আজ সকালে তোমাকে বললাম না যে একটা ভাইয়া আসবে? এই হচ্ছে সেই ভাইয়াটা। ফারহা এবার বুঝতে পেরে তাদের ভেতরে আসতে বলে। নিবিড় ও তুষার দুজনই ভেতরে আসে সোফায় গিয়ে বসলো। গাইস, তোমরা হয়তো একটা নামে গুলিয়ে যাচ্ছ যে ফারিহা আর ফারহা। ফারিহা হচ্ছে নিবিড়ের বোনের নাম আর ফারহা হচ্ছে নিবিড়ের মায়ের নাম। ওকে, চলো গল্পতে ফিরে যাই। কিছুক্ষণ ওভাবেই বসে রইল দুজন। তুষার বারবার এদিক ওদিক তাকাচ্ছে একটু আগে আসা মেয়েটাকে দেখা যাচ্ছে না বলে। তুষারের এমন হাবভাব দেখে নিবিড় কারণ জিজ্ঞেস করলে তুষার বলে, মেয়েটা কিন্তু দেখতে শুনতে খারাপ না। নিবিড় একটা হাসি দিয়ে বলে, শুনলি না একটু আগে আমাদের ভাইয়া ডেকেছে সে, তাই আমাদের বোন হয়, ওটা কি ভুলে গেলি? তুষার মাছি তাড়ানোর মতো করে কথাটা উড়িয়ে দিয়ে বলে, ভাইয়া তো তোকে ডেকেছে, আমাকে তো আর ডাকিনি। এর মাঝে ভেতর থেকে আবরার আর ফারহা দুজনেই আসলো সেখানে। তাদের পাশের সোফাটায় বসলো তারা। ফারিহাও নাস্তা নিয়ে তাদের সামনে রেখে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। দুজনের সাথে পরিচিত হয়ে দুজনকে চা নিতে বলে আবরার নিজেও চা হাতে নিল। সবাই পরিচিত হওয়ার মতো কথা বলছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। এর মাঝে সবার দৃষ্টির আড়ালে তুষার হাতের আঙুল নাড়িয়ে ফারিহাকে হাই সূচক একটা ইঙ্গিত জানালো, কিন্তু তেমন একটা পাত্তা না পেয়ে আবার নিচের দিকে তাকিয়ে গোমরা মুখে চায়ের কাপে চুমুক দিল। নাস্তা ও পরিচয়ের পার্ট শেষ হলে আবরার বলে, ফারিহার কাছে আমি সব শুনেছি, কিভাবে তোমাদের পরিচয় হয়েছে আর কেনই বা আমাদের সাথে দেখা করতে চাইছো, সবই বলছে আমাকে। যাই হোক, আমাদের ছেলেটা সেই ছোটবেলায় হারিয়েছে, যখন তার 2.5 বছর বয়স ছিল। এখন বেঁচে আছে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তুমি নাকি ফারিহাকে বলেছো আমাদের ছেলেকে খুঁজে দিতে পারবে, এটা কিভাবে পসিবল? আবরারের কথা শুনে পাশ থেকে তুষার বলে, আঙ্কেল, নিবিড়ের নিজেরই তো কোনো বাবা মা নেই, তার বাবা মাকে সেটা নিজেও জানে না, তাহলে সে কিভাবে আপনার হারিয়ে যাওয়া ছেলে খুঁজে দিবে? আবরার এবার কিছু না বলে ফারিহার দিকে তাকালে ফারিহা বলে, সে নিজেই তো আমাকে নিশ্চয়তা দিয়েছে যে ভাইয়াকে খুঁজে দিতে পারবে, আপনাদের সাথে দেখা করতে চায়, তাই তো আমি নিয়ে আসলাম। এবার নিবিড় চুপ থাকা অবস্থায় ব্যাগ থেকে সেই প্যাকেটিং করা জিনিসটা বের করে আবরারের হাতে দিয়ে কিছুটা জড়তা মাখা গলায় বলে, এটা খুলে দেখুন তো কিছু চিনতে পারেন কিনা। আবরার এবার তা হাতে নিয়ে তা আনবক্স করতে লাগলো। খুলে ভেতরে দেখে একটা জামা, একটা প্যান্ট, একজোড়া ছোট ছোট জুতা আর একটা হাত ঘড়ি। আবরার আর ফারহা ওসব দেখে অবাক ভঙ্গিতে দুজন একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। ফারহা সেগুলো হাতে নিয়ে বলে উঠে, এগুলো তো আমার সেই ছোট ফাহাদের গায়ে ছিল সেদিন। নিবিড় আবার কিছুক্ষণ চুপ করে রইল। কয়েক ফোঁটা জল গাল বেরিয়ে ফ্লোরে আছড়ে পড়ল। এক মুহূর্তের জন্য যেন নিস্তেজ হয়ে রইল। কিছু বলার জন্য যেন সেই বাকশক্তি হারিয়ে ফেলেছে সে। কি এক অদ্ভুত অনুভূতি। চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়েছে তা সে নিজে বুঝতে পারেনি এতক্ষণ। একটা ঘোরের মধ্য থেকে বেরিয়ে হঠাৎ বুঝতে সক্ষম হলো যে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আর আবরার, ফারহা দুজনই চেয়ে আছে তার দিকে। নিবিড় চুপচাপ মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তাদের দিকে চেয়ে বলে, আমাকে যেই মানুষটা কুড়িয়ে পেয়েছিল এগুলো তার কাছেই ছিল। আমি জানার পর এগুলো যত্ন করে এত বছর নিজের কাছে রেখে দিয়েছিলাম।